তাহলে বিসি, তাহলে বিসিটাই হচ্ছে তরলের নিজস্ব বা প্রকৃত প্রসারণকেই বোঝাচ্ছে। বিসি সমান কি, সাধারণ জ্যামিতি কি বলছে দেখো, বিসি সমান হবে নিশ্চয়ই এসি যুক্ত এবি, তাই না? তাহলে এসি আর এবি, তাহলে এখান থেকে দেখো, তাহলে এসি মানে কি হয়ে যাচ্ছে, আপাত প্রসারণ তরলে, এবি মানে পাত্রের, আর বিসি মানে তাহলে প্রকৃত। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার সাধারণ যুক্তি থেকেই বুঝতে পারছি যে অতএব আমরা দেখতে পাচ্ছি যে তরলের ক্ষেত্রে তাহলে তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান তাহলে কি বলবো না, তরলের আপাত প্রসারণ যুক্ত কি হবে, এই যে এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। তাহলে এই সম্পর্কটা কিন্তু এই তরলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে তরলের প্রসারণকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা পেতে গেলে কিন্তু আমাকে যেটা আমি বাইরে থেকে আপাত দেখেছি পাত্রের প্রসারণকে উপেক্ষা করে সেটার সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করলে কিন্তু তরলের আসল বা প্রকৃত প্রসারণ পাওয়া যায়। এবার এটাকে আমি একটু অঙ্কের ভাষায় যদি প্রকাশ করি তাহলে সেখান থেকে আমরা এই গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে আমরা এখানে নিয়ে আসবো। তবে এখানে নিশ্চয়ই দু ধরনের প্রসারণ থাকবে, দেখো একটা হচ্ছে প্রকৃত আর আপাত। তাই তরলের ক্ষেত্রে কিন্তু আমরা দু ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো। একটাকে আমরা বলতে পারি গামা আর, নাম দিলাম গামা জি ধরে বলবো, আর একটা না সরি এটাকে গামা জি হলো, এটা হচ্ছে পাত্রের জন্য নিলাম। আর একটা বললাম গামা এ, এটা হচ্ছে কোনটা, আর ফর রিয়েল মানে প্রকৃত, এটা ধরে নাও যে পাত্রের জন্য, মানে কাঁচের বলে জি লিখেছি জাস্ট সুবিধার জন্য। আর এটা হচ্ছে অ্যাপারেন্ট অর্থাৎ আপাত। তাহলে এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আমরা এবার এই তিনটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। আমরা তার জন্য এই যে আলোচনা আমরা পেলাম, যে সম্পর্ক পেলাম, এর সাহায্য অবশ্যই দেব। তাহলে ধরে নেওয়া যে তরল প্রথমে ছিল কোন পর্যন্ত, এ পর্যন্ত। তাহলে এর মধ্যে যে পরিমাণ তরল ছিল সেটার আয়তন মনে করলাম V1। তাহলে V1 মানে তরলের প্রথম যে আয়তন ছিল, প্রথম মানে না, প্রথম যে তাপমাত্রায় ছিল ধরে নাও সেই তাপমাত্রা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস। আর পাত্রের তাহলে এই অবস্থায় পাত্রের তার নিজের যতটুকু অংশে জল ছিল মানে তরল ছিল ধরো এই পর্যন্ত, এটা নিশ্চয়ই V1ই হবে, পাত্রের সেই V1। এবার তাপমাত্রা বাড়ালাম, বাড়াতেই কি হবে, ধরো মনে করি এইটা বাড়িয়ে কি করলাম না T2 ডিগ্রি করলাম। তাহলে এখন আয়তন কি হবে, এখন নিশ্চয়ই এই আয়তনটা বেড়ে গিয়ে কি হবে, একে নাম দিলাম V2। T1টা বেড়ে হলো T2, তাহলে V1টা বেড়ে হলো V2। আবার এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পাত্রটা নিজের আয়তন বেড়েছে, তো সেক্ষেত্রে তার নাম দিলাম V2, তার বললাম V2 ড্যাশ। তাহলে আমরা এবারে কি কি পেলাম, তাহলে পাত্রের জন্য একটা নিজের তরলের জন্য, তাই না,
এবার আমরা এখানে কি বলছি, তরলের প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণটাই, তাহলে আমি লিখলাম V2 ধরে নেই। তাহলে V2 বলছে প্রকৃত প্রসারণ V2 মাইনাস ভিউ। আগে এইটা ছিল, এইটা পরে হলো। এবার এটা সমান কি হবে, তরলের আপাত প্রসারণ। আপাত কি হবে না, ধরে নাও যে আমি যদি পাত্রের প্রসারণটা বাদ দিই, তাহলে ধরতাম কি এই যে এসি, তাহলে সেইটাকে আমি দিই V2 ড্যাশ বলি এইটাকে, তাহলে V2 ড্যাশ মাইনাস V1, তাই না, প্লাস এবার এই যে পাত্রটার জন্য মানে এটার জন্য, তাহলে এটাকে এখন ধরো ধরে নাও ভি ধরুন, তাহলে V মাইনাস V1। তাহলে এটা হচ্ছে তরলের প্রকৃত, এটা হচ্ছে তরলের আপাত, আর এটা হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যুক্ত পাত্র প্রসারণ। তুমি যদি উভয় পক্ষকে যদি V1 দিয়ে ভাগ করে না, V1 শুধু না, V1 ইন্টু ধরে নাও যে T2 মাইনাস T1 ভাগ করতেই পারি। একটা সমীকরণকে একই সংখ্যা দিয়ে জানো যে গুণ ভাগ যোগ করাই যায়। তাহলে এদিকেও লিখবো নিশ্চয়ই এরকম V1 T2 মাইনাস T1, আর এটাও ঠিক তাই V1 T2 মাইনাস T1। তাহলে এই সংজ্ঞা যদি ব্যবহার করি, তাহলে এটা কি বলবো, যেহেতু প্রকৃত তাহলে এখন তাহলে লিখবো, তাহলে কি গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান, এটা তাহলে কি লিখবো গামা এ, এটা তাহলে হবে গামা জি, তাই না। তাহলে তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এটাও তোমার ক্লাস 10-এ ছিল, প্রমাণটা হয়তো ছিল না, এখানে প্রমাণটা আমরা উদাহরণ দিয়ে বললাম। তাহলে এই সম্পর্ক মাথায় রেখো, বোঝা যাচ্ছে এটা যেহেতু যোগফল, তাহলে সাধারণ বুদ্ধি বলছে এ একটা তরলের এই মানটা অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান নিশ্চয়ই এ দুজনের যে কোনো একটা থেকে বেশি হবে, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান নিশ্চয়ই বেশি হবে। এবার কত হবে এই সমীকরণ থেকে নিশ্চয়ই দেওয়া থাকবে, করে নিতে হবে। তাহলে এইটা তরলের ক্ষেত্রে সাধারণ যে কঠিনের সঙ্গে পার্থক্য হচ্ছে এখানে দুখানা প্রসারণ গুণাঙ্ক পেলাম। এবার আমরা তরলকে যখন আমি তাপ দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে সেখানে, না সেখানে আয়তন বাড়ছে, তাই না, আয়তন বাড়ছে। সেটা দুভাবে বললাম, একটা প্রকৃত, একটা আপাত প্রসারণ। এবার আমরা দেখি যে এই তরলের আয়তন বাড়লে নিচে ঘনত্ব পাল্টাবে, তাই না। ঘনত্বকে যদি আমরা ডি লিখি বা এখানে রো লিখলাম, রো, তো এ কি বলছে ডি ইকুয়াল টু এম বাই ভি। সবাই জানো ঘনত্বের সংজ্ঞা, পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব। তাহলে এখন ভর তো আর তাপমাত্রা বাড়ালে ভর তো পাল্টাবে না, ভর একই থাকে, কিন্তু আয়তন বেড়ে যাবে, তাহলে ঘনত্ব পাল্টাবে। তো এটা আমরা সে কঠিনের ক্ষেত্রে যেরকম করেছিলাম, এখানে প্রায় একই রকমই হবে। তাহলে T1 ডিগ্রি তাপমাত্রায় বা T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তন ধরি V1 আর T2-তে যদি আয়তন হয় V2, তাহলে পরিষ্কার আমরা ঘনত্বের তা এই তাপমাত্রা ঘনত্ব যদি হয় ρ1 আর এটা যদি হয় ρ2, তাহলে এই সংজ্ঞা অনুসারে কী লিখবো, ρ1 সমান নিশ্চয়ই এম বাই ভিউ, কারণ এম তো আর পাল্টাবে না। আবার এখানে কি হবে, নিশ্চয়ই এম বাই V2। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর বলো, ভাগ করে দাও। 1 নম্বর ভাগ 2 নম্বর কি হবে, এম কেটে যাবে না, তাহলে কি হবে ρ1 বাই ρ2 সমান কি হবে V2 বাই V1। তাহলে এখান থেকে তাহলে অতএব ρ2 ইকুয়াল, তাহলে কি হবে না ρ2 ইকুয়াল হবে, তাহলে দেখো ρ1
রো ওয়ান ভি ওয়ান বাই ভি টু। এবার এই ভি ওয়ান ভি টুর জায়গায় আমরা যে সম্পর্ক জানি, দেখো সেই যেরকম আগেও ছিল না কঠিনের প্রসারণে, ভি টু সমান এরকম হতো নিশ্চয়ই ভি ওয়ান ওয়ান প্লাস গামা টি টু মাইনাস টি ওয়ান, তাই না? ওই সম্পর্ক ওই সমীকরণকে সাজিয়ে এরকম হবে। তো এক্ষেত্রে এই গামা কি গামা নেব, তরলের ক্ষেত্রে অবশ্যই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এখানে একটা গামা আর যোগ করো। বা এক্ষেত্রে না দেওয়া থাকলেও ধরে নিতে হবে যে এটা গামা আরই, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে ভি টু বাই ভি ওয়ান কত হবে, ভি ওয়ান দিয়ে ভাগ করলে এই তো, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, এটা উল্টে যাবে। তাহলে কি হবে, রো ওয়ান, তাই না? এই যে এটা নিচে হবে না, এই যে এটা ভি ওয়ান বাই ভি টু, তাহলে উল্টে যাবে। তাহলে কি হবে এখানে হবে ওয়ান প্লাস গামা আর, এটা সেই কঠিন পদার্থের ক্ষেত্রেও একই রকম ছিল। তাহলে দেখো ওয়ান প্লাস সামথিং মানে একের থেকে বড়, তাহলে একটা ভগ্নাংশের নিচে হরটা যদি বড় হয় তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এইটা রো ওয়ানের থেকে ছোট হবে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা লিখি, তাহলে রো টু ইকুয়াল পেলাম রো ওয়ান বাই ওয়ান প্লাস গামা আর টি টু মাইনাস টি। তাহলে আমরা দুটো বিভিন্ন তাপমাত্রায় ঘনত্বের সম্পর্ক পেয়ে, ঠিক আছে? তরলের প্রসারণে খুব বেশি কিছু নেই, কঠিনের মতোই আমরা সব কিছু বুঝতেই পারছো। তবে এই প্রসঙ্গে একটা বিশেষ আলোচনা দরকার আছে, সেটা হচ্ছে জলের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে জানো যে একটা একটু ব্যতিক্রমী প্রসারণ হয়। ব্যতিক্রমী মানে তাপমাত্রা বাড়ালে কঠিন কেন, তরল কেন, গ্যাস কেন, প্রায় সমস্ত পদার্থই তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। কিন্তু জলের ক্ষেত্রে এর উল্টো ঘটনা। উল্টো ঘটনা মানে অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন না বেড়ে কমে। সাধারণ বুদ্ধি তাই বলে কি, আমরা দেখি যে একটা পাত্রে জল দিয়ে গরম করলে দিব্যি বেড়ে যায়, তাহলে ব্যতিক্রম বলছি কেন? আসলে সব ক্ষেত্রে নয়, একটা বিশেষ সীমার মধ্যে, তাপমাত্রার বিশেষ রেঞ্জ বা পাল্লার মধ্যে এই ঘটনা ঘটে, তার বাইরে কিন্তু নয়। সেই পাল্লা বা রেঞ্জ বা সীমা কত, সেইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত 4 ডিগ্রি সেলসিয়াস। দেখো এই সীমার মধ্যেই কিন্তু এই ব্যতিক্রমী ঘটনা, অর্থাৎ তাপমাত্রা বাড়াবো আয়তন না বেড়ে কমে যাবে। তাহলে আমি জল নিলাম 0 ডিগ্রি তাপমাত্রায়, আস্তে আস্তে তাপমাত্রা বাড়িয়ে 0 থেকে 1, 2, 3, 4-এ পৌঁছবে, আর 4 ডিগ্রি সেলসিয়াস। দেখবো এর আয়তন তাপমাত্রা বাড়ছে মানে আয়তন বাড়ার কথা, কিন্তু না, তাপমাত্রা কমে যায়। আমরা এটা খুব সহজেই একটা গ্রাফের সাথে বলতে পারি। ধরুন এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে তাপমাত্রা। ধরুন এটা 0 ডিগ্রি, ধরো 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে। ধরে নাও 0 ডিগ্রিতে আয়তনটা হচ্ছে এইটা। জলের ক্ষেত্রে আমি নির্দিষ্ট আয়তনে জল নিয়েছি, তাপমাত্রা 1 ডিগ্রি করলাম, 2, 3, 4, এগুলো অবশ্যই কিন্তু আমি ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছি। দেখো আমি কি বললাম, তাপমাত্রা বাড়ছে আয়তন বাড়বে না, কমবে। কমে কমে ঠিক এই জায়গায় ধরো 4-এর কাছে এসেছে, কি হবে এটা একদম এটা মানে দেখো এই জায়গাটা এসে একদম কমে যাবে, মানে এই 4-এর কাছে এসে আর একটু এই 4টার কাছে একটু কমবে, ধরে নাও এটাকে এরকম করে আর একটু নিচের দিকে। হ্যাঁ দেখো, তাই এটাকে আমরা বোঝার চেষ্টা করি, তাপমাত্রা বাড়ছে আয়তন কমে আসছে কমে আসছে,
এই জায়গায় একদম কম, মানে এই 4 কাজ হবে, এটা একদম কম। তারপরে কিন্তু আবার যে বাড়াচ্ছি, এবার কিন্তু আর 5টা পদার্থের মতো এবার কিন্তু তাপমাত্রা বাড়ছে, আয়তন বেড়ে যায়। তাই এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী নয়, এটা সাধারণ আর 5খানা তরলের মতোই। এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে একটু উল্টো রকম ব্যাপার, তাপমাত্রা বাড়াচ্ছে, আয়তন বাড়ার কথা ছিল কমে গেল, একেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসার বা ব্যতিক্রমী প্রসার। ব্যতিক্রমী প্রসারণ অবশ্যই কার ক্ষেত্রে? অবশ্যই জলে। এটা নিশ্চয়ই অন্য সব তরলে নিশ্চয়ই। তাহলে আয়তন যদি বাড়ে, ঘনত্বের সংজ্ঞা কি বলছে? ডি ইকুয়াল টু m/v। দেখো নিচে আছে, তাহলে ব্যাসার্ধ না, আয়তন বাড়লে তাহলে ঘনত্ব কমবে। তাহলে এই সীমার মধ্যে যদি তাপমাত্রা বাড়লে আয়তন কমে, তাহলে ঘনত্ব নিশ্চয়ই উল্টো হয়, ঘনত্ব বাড়বে। তাহলে আমি তো ঘনত্বের একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি, এই একই ছবি, মানে এই এরকম একটা ব্যাপারটা। তাহলে কি হবে, এদিকটা নিলাম ঘনত্ব রো, আর এটা হচ্ছে তাপমাত্রা টি ডিগ্রি। কি হবে, দেখো এই আগের মতোই, ধরো এটাই ধরে নাও 4 বলে, তাহলে এখন তাহলে কি হবে কিন্তু, এখন কিন্তু, তাই না, এখানে বেশি সব থেকে 4 ডিগ্রিতেই বেশি। আবার কিন্তু দেখো তাপমাত্রা বাড়ছে, ঘনত্ব বাড়ছে বাড়ছে আবার কমছে, ওই আগের মধ্যে 1 2 3 এই ছবির মধ্যে। তাহলে এটা হচ্ছে, তাহলে তাপমাত্রা বাড়লে ঘনত্ব 0 থেকে 4 ডিগ্রির মধ্যে বাড়ে, কিন্তু আয়তন কম। তাহলে 4 ডিগ্রিতে, তাহলে আমরা যেখান থেকে বলতে পারি, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি, সর্বাধিক। এবং এই মান কত? এটাই সাধারণত আমরা, এটাই হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে এদিকে 1-এর কম মানে 0.99 হবে, এদিকে আরেকটা বেশি, আবার কমে যাচ্ছে 0.99 হচ্ছে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে জলের ঘনত্ব সবচেয়ে বেশি, আর নাহলে কম। জলের এই যে একটু উল্টো রকম যে আচরণ, এটা কিন্তু অনেক সুবিধা আছে, বই বাগান পড়বে, অনেক উদাহরণ দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ আমরা একটা আলোচনা করি, সেটা হচ্ছে জলের এইরকম আচরণ আছে বলেই কিন্তু শীত প্রধান দেশে বা শীতকালের সময় সমুদ্র, নদী নালা, সাগর যাই বলো, যেখানে জল বরফ হয়ে যায়, তাপমাত্রা মাইনাসে নেমে, তাহলে জল যদি বরফ হয়, তাহলে বরফ ঢাকা পড়ে গেলে তাহলে তো জলের প্রাণীগুলো মরে যাবে, জল সব বরফ হয়ে গেলে। কিন্তু এই আচরণ আছে বলেই আমরা দেখব যে এতে কিন্তু জল বরফ সম্পূর্ণ হবে না, ওপরে বরফ হবে, জল ওপরে বরফ হয়ে ভাসবে, একটা লেয়ার তৈরি হবে, কিন্তু বরফের নিচে কিন্তু জল এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে যাবে, যার ফলে জলজ প্রাণী, মাছ ইত্যাদি দিব্যি বেঁচে যায়। তাহলে এটা একটা কিন্তু প্রকৃতির, বলতে পারো যে এটা এরকম একটা প্রকৃতি আমাদের জন্য এই ব্যবস্থা করে রেখেছে, নাহলে কিন্তু জলের প্রাণীরা সব শেষ হয়ে যেত। তাহলে কি করে হচ্ছে, আমরা আর একটু বড় এটাকে একটু ভালো করে ব্যাখ্যা করি। ধরো না যে এরকম একটা জলাশয় বা হ্রদ ভাবো, জল, এখানে জল আছে, ধরে নাও উপরে তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস, জলের তাপমাত্রা ধরে নাও যে ধরো মনে করলাম 15 ডিগ্রি সেলসিয়াস। তো উপরে যখন মাইনাস মানে 0 কম, তাহলে কিন্তু এই জল ঠান্ডা হতে হতে 15, 14, 13 এরকম করে কমতে কমতে এক সময় কত হবে, 4 ডিগ্রিতে পৌঁছে। দেখা যাক এই 4 ডিগ্রিতে হলে কি হবে। আমরা এক্ষুনি বললাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি, মানে হচ্ছে জল সব থেকে ভারী।
তাহলে জল যদি এই তাপমাত্রা ভারী হয় তাহলে জল নিশ্চয়ই নিচে চলে আসবে, ভারী জিনিস একদম। তাহলে এখানে কি হবে না, এই 4 ডিগ্রি তাপমাত্রা জল নিচে থাকবে একদম তলদেশে। এবার 4-এর পরে আরো তাপমাত্রা ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে কত হবে, 4-এর পরে 3 কমে গিয়ে, কিন্তু আমরা দেখলাম না যে 3 কিন্তু 3 ডিগ্রি তাপমাত্রা জলের ঘনত্ব 4-এর থেকে একটু কম, তার মানে হালকা। তাহলে সেটা নিশ্চয়ই আর নিচে নামবে না, হালকা মানে সে নিশ্চয়ই এরকম ওপরে থাকবে, এরকম এখানে, তাই না? তাহলে এই নিচেটা 4 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। আরো ঠান্ডা হলো, কমে গিয়ে 2 হলো, 2টা 3-এর থেকে আরো হালকা। দেখো এগুলো সব কিন্তু ওই ব্যতিক্রমিক প্রসারণটা হয় বলেই হচ্ছে, আর কি হতো না। তাহলে এক সময় 2 হবে, এক সময় 1 হবে, এক সময় 0 হবে, কি 2 1 0। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কম হয় তখন কি হবে জানো নিশ্চয়ই, জলের হিমাঙ্ক কত 0 ডিগ্রি সেলসিয়াস না, তাহলে নিশ্চয়ই জল এবার জমে যাবে, জমে গিয়ে বরফ হবে। আর বরফ জানো যে হালকা জলের থেকে জলে ভাসে, তাহলে উপরে বরফ ভাসে এবং আরো ঠান্ডা হতে কি হবে না, এই বরফটা আস্তে আস্তে একটা এর থিকনেস বাড়বে, মোটা হয়ে যাবে। তবে বরফ আর তাপের কুপরিবাহী, যার ফলে কিন্তু ভেতরের থেকে তাপ কিন্তু সহজেই এই বরফকে, কুপরিবাহী বরফ কিন্তু তাপের সহজেই বরফকে ভেদ করে না, বলে এখান থেকে তাপ একে অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে করে পারে না। যার ফলে কি হবে না, এই নিচের দিকে জল কিন্তু জল হিসেবেই থেকে যাবে। হয়তো এগুলো হয়তো আরো ঠান্ডা হয়ে গিয়ে আরো বরফ হবে, বরফ আরো নিচের দিকে আসবে, কিন্তু এই 4 ডিগ্রিতে এই জল এখানে কিন্তু বরফ হওয়ার সুযোগ আর পাবে না। তাহলে জল থাকলে দেখবি উপরে বরফ হল, তাই এইভাবে কিন্তু সমুদ্রের প্রাণীগুলো বা জলজ জীবগুলো বেঁচে যায়। তাহলে এই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা প্রয়োগ। তাহলে মোটামুটি তরলের ক্ষেত্রে এইগুলো জানলেই হবে। তোমার এগুলো প্রায় ক্লাস 10-এ ছিল, অনেক বইতে ছিল এগুলো। তাহলে তুমি এবার কঠিনেরটা আমরা আগে বলেছিলাম, আজকে তরলেরটা বললাম। তাহলে কঠিন তরলের ক্ষেত্রে এবার দুটো জিনিস মিলিয়ে ভালো করে পড়ে নিয়ে বইয়ের উদাহরণে অঙ্ক দেখো এবং অনুশীলনীর অঙ্কগুলো করো। তোমরা কিন্তু 2-1 জন ছাড়া আর কেউ কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। চেষ্টা করো, প্রথম থেকে একটু অসুবিধা হবে, 10টা অঙ্কের মধ্যে 2-3টে করো। তুমি খাতায় করে সেই ছবি পাঠিয়ে দেখো যে হ্যাঁ এইটুকু এটা করেছি, বা কতটা অর্ধেক অংশ করতে পেরেছি কোন জায়গায়। একটু ইন্টারাকশান করো, মানে এই পদ্ধতিতে পড়াতে গেলে তুমি না বললে তো আর জোর করে আমি কিছু করতে পারবো না। তাহলে ইন্টারাকশানটা বাড়াও, সুবিধা অসুবিধাগুলো একদম খোলা মনে জিজ্ঞেস করো, আমরা সাধ্যমতো চেষ্টা করবো। কিন্তু তুমি চুপ থাকলে তো কি করা যাবে। যাই হোক, এবার তাহলে এই কঠিন তরল মিলিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করবো আস্তে আস্তে। আগে ভালো করে ভিডিও দেখে বইগুলো পড়ো, আমাকে বলবে। এরপরে আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা এরপরে ক্লাসটা পড়াবো। গ্যাসেরটাও জানা তোমাদের কেমন, সেটাও ওই বয়স লো, চার্জ লো, সেগুলো আবারও আসবে, তবে এখানে একটা অঙ্ক বেশি আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই।